রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা। উনুন জ্বালাবার খড়কুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সেদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল দিচ্ছে। এদিকে পা জ্বলছে উনুনের ভিতর। জানলার গড়ার দিয়ে হাত বের করে দিল চঞ্চলা। লম্বা হাত, আরো আরো লম্বা হলো। হাত 50 তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ। ডান হাত সেই অবধি বাড়িয়ে পটপট করে গোটা চারেক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনলো চঞ্চলা। নমস্কার বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজকে গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদের শোনাচ্ছি মনোজ বসুর কলমে একটি সত্যিকারের ভৌতিক গল্প। গল্পটি শেষ পর্যন্ত সকলে শুনবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করবে এই রকমই আরো ভালো ভালো গল্প আপনাদের সামনে পাঠ করার। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি গল্প আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। যে সকল শ্রোতা বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার সহযোগিতা করছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ। আর আমার নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সহযোগিতা করুন, আমার পাশে থাকুন। আপনাদের সকলের ভালোবাসা আর সহযোগিতায় আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প। অনেকদিন আগের কথা। খুলনা অবধি নতুন রেল লাইন বসেছে তখন, আর গন্তব্য ছিল ঝিকরগাছি স্টেশন। শ্রাবণ মাস, সারাদিন ঝুপঝুপে বৃষ্টি। সন্ধ্যা থেকে একটুখানি ধরেছে। রাত্রি 8:30টায় কলকাতার ট্রেন ঝিকরগাছি এসে থামল। দুর্যোগের জন্য ট্রেনে মোটেও ভিড় নেই। জনা 3-4 গাড়িতে উঠল। নামলো একটি মাত্র যুবা পুরুষ। তার নাম বিনোদ। কাছেরই সাদিপুর গায়ের মাখনলাল করের জামাই। তার ছোট মেয়ে চঞ্চলার সাথে বিয়ে হয়েছিল 2 বছর আগে। বিনোদ থাকে পুনায়, মিলিটারিতে চাকরি করে। সম্প্রতি সেখানে বাসা পেয়েছে, তাই বউকে নতুন বাসায় নিয়ে যাওয়ার জন্য এসেছে। 1 সপ্তাহ ছুটি নিয়েই সে শ্বশুর বাড়ি যাচ্ছে। এরপরেই আবার ভাদ্র মাস পড়ে যাবে। শ্বশুর শাশুড়ি তখন মেয়েকে পাঠাবেন না, সেই জন্যই তাড়াতাড়ি। স্টেশনে নেমে বিনোদ গেট পেরিয়ে বেরুলো। গেটে কোনো লোক নেই, কেউ টিকিট চাইল না। ও এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু একটাও জনমানবের চিহ্ন দেখা গেল না। এর আগেও ও 2 বার শ্বশুরবাড়ি এসেছে, পথ মোটামুটি জানাই। তবুও ভালো করে একবার স্টেশন মাস্টারের কাছে জিজ্ঞাসা করে নেবে ভাবল। অফিস ঘরের সামনে এসে ও দরজা ঝাঁকাচ্ছে। মাস্টার মশাই, মাস্টার মশাই। দরজা ভিতর থেকে বন্ধ, তবে আলোটা জ্বলছে। স্টেশন মাস্টার নিশ্চয়ই ভিতরেই আছেন, কিন্তু সাড়া দিচ্ছেন না। শুনুন না একবার মাস্টার মশাই। বিনোদ আবার একবার ডাকল। হঠাৎ করে একজন পয়েন্টসম্যান ওর সামনে এসে হাজির হলো। কোন দিক থেকে যে এলো ও কিছুই বুঝতে পারল না। গায়ে নীল কোট, তার উপরে মোটা কম্বল জড়ানো। তা সত্ত্বেও হি হি করে কাঁপছে। পয়েন্টসম্যানটি বলল, ডাকেন কেন বাবু? মাস্টার মশাই জ্বরে বেহুশ,
গাড়ির ছাড় তো গার্ড সাহেবকে আমার কাছ থেকেই নিতে হলো, উনি উঠতে পারবেন না। কি দরকার আমায় বলুন। বিনোদ তখন পয়েন্টসম্যানটিকে বলল, সাদিপুর থেকে আমার জন্য পালকি আসার কথা, দেখতে পাচ্ছি নে। ভ্রু কুচকে পয়েন্টসম্যানটি বলল, পালকি চাচ্ছেন বাবু? বলি পালকিটা বইবে কারা? বেয়ারা জুটবে কোত্থেকে? ম্যালেরিয়ার নতুন আমদানি হয়েছে, ঘরে ঘরে মেয়ে মদ্য সকলেরই জ্বর, এক বাটি বার্লি রেঁধে দেবার মানুষও জোটে না, আর আপনার মাথায় পালকি চড়ার শখ চাপলো এখন? লোকটি হাঁসফাঁস করছিল, তারপরে বিনোদের সামনে মেঝের ওপর বসে পড়ল। তারপর বলল, এইখানে আগের লোকটি তো জ্বরে মারা গেল, পরশুদিন আমায় এই স্টেশনে পাঠালো, আমাকেও জ্বরে ধরেছে, কপালে কি আছে কিছুই জানি নে। 2 মাসের মধ্যে বিনোদ শ্বশুরবাড়ির কোনো চিঠিপত্র পায়নি। তার মন বড়ই উতলা। স্টেশন মাস্টার এখানকার পুরনো লোক, তিনি হয়তো খবরাখবর কিছু বলতে পারতেন। এ লোক তো একেবারে নতুন, একে জিজ্ঞাসা করে কোনোই লাভ নেই। অন্যমনস্কভাবে বিনোদ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাগুলোই ভাবছিল। এদিকে সারাদিন তার কোনো খাওয়াও হয়নি, বড় ক্লান্ত সে। একবার ভাবলো রাত্রিটা স্টেশনে কাটিয়ে সকালবেলা বেরোবে, কিন্তু পথ তো সামান্য, মাইল 3 বেশি নয়। কিন্তু স্টেশনে রাত্রিবাস প্রায় অসম্ভব। এরই মধ্যে ঝাঁকে ঝাঁকে মশা এসে জুটেছে, রাতে তাকে চোখ বুঝতে দেবে না। তার চেয়ে কোনো রকমে পথটুকু কাটিয়ে শ্বশুরবাড়ির খাটের ওপর গদিয়ান হওয়াই ভালো। এই ভাবতে ভাবতে বিনোদ পথে নেমে পড়ল। হনহন করে চলেছে সে। হাত ঘড়িতে তখন 9টা, সন্ধ্যারাত্রি বলা যায়। এরই মধ্যে কিন্তু চারদিক নিশুতি। রাস্তার জল কলকল করে নালায় পড়ছে, ব্যাঙ ডাকছে গ্যাঙর গ্যাঙর করে, বাদুড়ের ঝাঁক উঠছে মাথার উপর দিয়ে। আকাশটা এখন বেশ পরিষ্কার হয়েছে, চাঁদ দেখা দিয়েছে। মেঘ ভাঙা ঘোলাটে জ্যোৎস্না। অদূরে কেয়ার ঝাড় দেখা গেল। ছত্রাকার কেয়া পাতার নিচে যেন মানুষ বসে আছে। মানুষটা কাটা বনের মোটা কেয়াগুলোর ওপর আরামে পা ছড়িয়ে বসে আছে। স্টেশন থেকে বেরিয়ে এই এতক্ষণে প্রথম মানুষ দেখতে পেল বিনোদ। ব্যাকুল হয়ে বিনোদ জিজ্ঞাসা করল, সাদিপুরে মাখনলাল করের বাড়ি যাব, ঠিক পথে যাচ্ছি তো? মানুষটি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, হুম। শঙ্খের মতো আওয়াজে মানুষটা জবাব দেয়, সাদিপুর যাবে তো এই দিকে চলে এসো। বিনোদ ওর গলার আওয়াজ শুনে হকচকিয়ে যায়। কি করবে যখন বুঝতে পারছে না, সেই সময় লোকটি আবার বলে ওঠে, ডাকছি আসছে না কেন? বিনোদ তখন ভাবল লোকটা পাগল নিশ্চয়, নয়তো রাত্রিবেলা ঘর বাড়ি ছেড়ে এমন জায়গায় কেন? মিলিটারি মানুষ বিনোদ, সে কিছুই গ্রাহ্য করে না। নিরুত্তরে অন্যদিকে মুখ ফিরিয়ে আরো জোরে গটমট করে চলল। দীর্ঘ একটা খেজুর গাছ ঝড়ে বেঁকে গেছে, কাত হয়ে আছে সেটা রাস্তার উপর। গাছটা আগেও দেখেছে বিনোদ। বিনোদের মনে পড়ল, তাহলে ঠিক পথেই যাচ্ছে ও, পথ হারায়নি। যেই মাত্র গাছের নিচে আসা, গাছটা নুইয়ে এসে বিষম জোরে মাটিতে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে আবার আগেকার অবস্থায়, তেমনি কাত হয়ে আছে রাস্তার ওপর। আর যেন খলখল হাসির আওয়াজ শুনতে পাচ্ছিল ও বাতাসে। বিনোদ ছুটে রক্ষা পেল, নইলে তার মাথার ওপরেই ঠিক আজকে গাছটা পড়ত। মাথাটা ফেটে চৌচির হয়ে যেত ওর। অল্পের জন্য বেঁচে গিয়েছে। কিছুটা এগিয়ে গিয়েই পিছন দিকেও ফিরে তাকায়। খেজুর গাছটা যেমন ঠিক তেমনই আছে, পাতা ঝিলমিল করছে জ্যোৎস্নায়।
বিনোদ সাহসী মানুষ, প্যারেড করে, বন্দুক চালায়। ও ভাবলো হয়তো চোখের ভুল। বম্বে মেল আজ বড্ড লেট ছিল। হাওড়া স্টেশনে নেমেই শিয়ালদার মুখো ছুটতে হয়েছিল ওকে। খাওয়া দাওয়া হয়নি সমস্ত দিনটা। খিদে তেষ্টায় অবসন্ন হয়ে মাথাটা ঘুরছে। তাই হয়তো এই সমস্ত আজব জিনিস দেখছেও। আসলে এসব কিছুই নয়। একসময় শ্বশুর বাড়ি পৌঁছে গেল। শ্বশুর বাড়ির অবস্থা এদের বেশ ভালো, পাকা কোঠা বাড়ি, কিন্তু বৈঠকখানাটা অন্ধকার। শীতকালে বড়দিনের সময় বিনোদ যখন এসেছিল, দিন রাত লোক গিজগিজ করতো এখানে। রাত দুপুর অবধি পাশা খেলার হুল্লোড় চলত, কিন্তু আজ কেউ নেই। সেটা হয়তো ওই পয়েন্টসম্যানের মুখে যা শোনা গেল। জর্জারির মধ্যে আড্ডা দেওয়ার পুলক হয়তো মানুষের মধ্যে নেই। বাড়ির কর্তারাও হয়তো জ্বরের তারসে বাড়ির ভিতরে বিছানায় শুয়ে কোঁকো করছেন। ভিতর বাড়ির দরজাটাও হাঁ করে খোলা। জামাই ঢুকে গেল ভিতরে, বারান্দা দিয়ে যাচ্ছে সারা শব্দ করে, কাঁসছে। কেউ একজন অন্ততপক্ষে বেরিয়ে আসুক। কি আশ্চর্য, গেল সব কোথায়? বিনোদ যখন এই সমস্ত ভাবছে, কোন দিক থেকে ঘুমটা দেওয়া এক বউ এসে ওর সামনে দাঁড়ালো। হকচকিয়ে যায় বিনোদ। তাড়াতাড়ি সে নিজের পরিচয় দিল। আমি এবারই ছোট জামাই বিনোদ। খিলখিল করে উচ্ছ্বলিত হাসি। হাসতে হাসতে ঘোমটাটা খুলে ফেলে চঞ্চলা। বিনোদের সাথে এই মেয়েরই বিয়ে হয়েছে। চঞ্চলা চলছে আগে আগে, বিনোদ তার পিছনে। মস্ত বড় বাড়ি, আরো কত বারান্দা, কত সিঁড়ি উঠোন পার হয়ে চলল। এক সময় বিনোদ সেই আগের প্রশ্নই করল, কাউকে দেখছি নে, কোথায় গেল সব? চঞ্চলা তখন বলল, ঝিকরগাছি আমার এক পিসির বাড়ি। পিসির মেয়ের বিয়ে আজ, বাড়ি শুদ্ধ সব সেখানেই চলে গেছেন। একবার ঢোক গিলে আবার বলল, আমারও যাবার কথা ছিল, কিন্তু জ্বর থেকে উঠে সবে অন্নপথ্য করেছে কিনা। ঘরের মধ্যে এসে ঢুকলো দুজনে। কুলুঙ্গিতে প্রদীপ। প্রদীপের আলোয় বিনোদ চঞ্চলার দিকে ভালো করে তাকালো। অসুখ করেছিল, চেহারায় তা তো বোঝা যাচ্ছে না। আগে যেমন দেখে গেছে ঠিক সেই রকমই আছে। চঞ্চলার চেহারা আর স্বাস্থ্য কিন্তু খুব চমৎকার। বিনোদ তখন বলল, এত বড় বাড়ির মধ্যে একলা একটি প্রাণী, ভয় হচ্ছে না তোমার? চঞ্চলা হাসল, বলল, একলা কেন হব? বুড়ো দারোয়ান আর গোবিন্দ চাকর রয়েছে, তারা বৈঠকখানায়। সৌদামিনী ঝিও আছে। শরীর খারাপ বলে সকাল সকাল শুয়ে পড়েছে, ডাক দিলেই এসে পড়বে। পালঙ্কের ওপর বসে বিনোদ অভিমান ভরে বলল, আজ এসে পৌঁছবো, স্টেশনে পালকি রাখবার জন্য চিঠি দিয়েছিলাম। পালকি না জুটুক, স্টেশনে অন্তত বুড়ো দারোয়ানকে পাঠালে পারতে। চঞ্চলা ঘাড় নাড়ল। চিঠি পৌঁছয়নি, পৌঁছবার উপায়ও নেই। যে রানার ডাক বয়ে আনতো সেও নাকি নেই। সাংঘাতিক ম্যালেরিয়া হয়েছে এখানে। জর্জারি কাকে বলে এ অঞ্চলের লোক আগে জানতো না। পাথরে কোদা নীরের দেহ যেন ছিল মানুষের। রেল লাইন হয়ে অবধি এই রকম অবস্থা। গাংখালের মুখ বন্ধ করে রাস্তা বেঁধেছে, খানা ডোপা চারদিকে। বর্ষার জল পড়তে না পড়তেই নরক গুলজার। মানুষজন সব উজাড় হয়ে গেল। কথাবার্তার মধ্যে একসময় বিনোদ বলে, তোমার কাছে বলতে আমার খারাপই লাগছে, কিন্তু সারাদিন আমার ভাত জোটেনি, বিষম খিদে পেয়েছে। চোখে মুখে আমার আর কথা সরছে না। তাড়াতাড়ি চারটি ভাত ফুটিয়ে দিতে পারো তো দেখো। চঞ্চলা ব্যস্ত হয়ে উঠে পড়ল। ছি ছি, আগে বলতে হয়, ডালে চালে খিচুড়ি চাপিয়ে দিয়ে গে,
তাড়াতাড়ি হবে, তরকারির হাঙ্গামায় যাব না। তুমি শুয়ে থাকো, বিশ্রাম করো, আমি এসে তোমায় ডাকবো। চঞ্চলা চলে গেল, যেন উড়ে বেরিয়ে গেল পাখির মতন। এই ঘরটায় বিনোদ আগেও থেকে গেছে। পিছনে খিড়কির বাগান, কদম ফুল ফুটেছে, খোলা জানলায় মিষ্টি গন্ধ আসছে। কুলুঙ্গির প্রদীপটা হঠাৎ দপদপ করে, আলো নাচে দেওয়ালে, চমক লাগে। অনেক লোকের আনাগোনা যেন বাইরে, ফিসফিস করে কথাবার্তা। বিনোদ তখন বলে, কে রে, গোবিন্দ নাকি ওখানে? কোনো জবাব নেই। একা গোবিন্দ কিংবা 2-4 মানুষ নয়, অনেক অনেক মানুষ। কিন্তু বাড়ির সকলে তো নিমন্ত্রণে গিয়েছে, এত লোক তবে কোথা থেকে এলো? বিনোদ উকি দিয়ে দেখলো জানলার বাইরে। জ্যোৎস্না উজ্জ্বল হয়েছে এখন, না কিছুই তো নেই। কিন্তু যেই মাত্র ভিতর দিকে সরে এসছে, আবার সেই পাতার খসখসানি। ভিড় জমেছে বুঝি জানলার বাইরে, ঠেলাঠেলি করে তারা উকি দিচ্ছে, চাপা গলায় শলা পরামর্শ করছে যেন। উঠে গিয়ে বিনোদ দড়াম করে জানলার কপাট বন্ধ করল। একলা ঘরে গা ছমছম করছে ওর। কিন্তু চঞ্চলার কাছে কথা বলা যাবে না, ও হাসবে, ঠাট্টা করবে, বলবে যে এই বীর পুরুষ তুমি, এই সাহস নিয়ে পায়তারা করে বেড়াও। তার চেয়ে চঞ্চলা কোথায় রান্নাঘরে খিচুড়ি চাপিয়েছে সেখানেই যাওয়া যাক, রান্নাও চলবে আর গল্পও হবে দুজনার। পা টিপে টিপে নিঃসারে যাচ্ছে বিনোদ, হঠাৎ ঝুঁকে চঞ্চলাকে চমকে দেবে। কিন্তু ওরে বাবা, কি সর্বনেশে কাণ্ড গো! রান্নাঘরে ঢুকতে গিয়ে বিনোদ পাথর হয়ে দাঁড়িয়ে যায়। রান্না করছে চঞ্চলা, উনুন জ্বালাবার খড়কুটো নেই বুঝি, সেই জন্য নিজের পা দুখানা ঢুকিয়ে দিয়েছে উনুনের ভিতর। দাউ দাউ করে পা জ্বলছে। উনুনের ওপর কড়াইতে খিচুড়ি ফুটছে টকবক করে। চঞ্চলা আঙুল দিয়ে একবার তুলে টিপে দেখছে সেদ্ধ হলো কিনা। গরম খিচুড়ির মধ্যে ইচ্ছে মতো আঙুল দিচ্ছে, এদিকে পা জ্বলছে উনুনের ভিতর। মশলা বাটবে, কোণের দিকে শিলনোড়া রাখা রয়েছে। চঞ্চলার উঠবার জো নেই, পা তুললেই তো নিভে যাবে উনুন। হাত বাড়ালো শিলনোড়া আনবার জন্য, হাত ক্রমে ক্রমে লম্বা হচ্ছে, লম্বা হয়ে শিলনোড়া ধরল, তারপর আবার ছোট হচ্ছে, হতে হতে আবার স্বাভাবিক আকারে এলো। কাছে এনে শিল পেতেছে, হাত লম্বা করে তখন তাকের ওপরে মশলার ডালা নামিয়ে আনলো। এক জায়গায় বসেই সমস্ত কাজ করে চলেছে চঞ্চলা। ঘটর ঘটর করে চঞ্চলা মশলা বাটে এবার। বিনোদ রুদ্ধশ্বাসে তাকিয়ে সব দেখছে। পা দুটো তার খুঁটির মতো অনড় হয়ে আছে, দৃষ্টি একেবারে স্থির। খিচুড়ি নামিয়ে চঞ্চলা থালায় ঢালল, পিঁড়ি পেতে ঠাই করল, জলের গ্লাসে জল ঢালল। তখন হঠাৎ হয়তো পাতিলেবুর কথা মনে হলো। জানলার গড়ার দিয়ে হাত বের করে দিল চঞ্চলা। লম্বা হাত, আরো আরো লম্বা হলো, হাত 50 তো হবেই। পাঁচিলের প্রান্তে পাতিলেবুর গাছ, বিনোদের আগে দেখা আছে। ডান হাত সেই অবধি বাড়িয়ে পটপট করে গোটা চারেক লেবু ছিঁড়ে হাত আবার গুটিয়ে আনলো চঞ্চলা। বটি পেতে এবার লেবু কাটছে। হঠাৎ বিনোদ যেন সম্বিত ফিরে পায়, পড়ি কি মরি করে ছুটতে থাকে। একেবারে শ্বশুর বাড়ির বাইরে এসে রাস্তার উপর এসে পড়ল। রাস্তা ধরে ছুটছেও, মানুষ দেখা যায় না, কিন্তু চারদিক থেকে কলরব, বহু কণ্ঠে ডাকাডাকি করছে। পালাস কোথায়, দাঁড়া, ভালোর জন্য বলছি, দাঁড়িয়ে যা। তারপরে খলখল করে হাসি। ছুটতে ছুটতেও বাঁশতলায় চলে এলো। বাঁশতলাটা একেবারে অন্ধকার। অন্ধকার কাটিয়ে বিনোদ ফাঁকা এলো। কিন্তু কি আশ্চর্য, তার সামনে পিছনে ডাইনে বায়ে
চারদিকে চারটে বউ, সে যত ছোটে বউগুলো ততই ছোটে। ছায়াকে যেমন ছেড়ে পালানো যায় না, তেমনি এরাও তার সাথে ছুটছে। সামনের বউটা একসময় থমকে দাঁড়ায়। গায়ের ওপর বিনোদ হুমড়ি খেয়েই পড়ছিল, কোনো রকমে সামলে নিল। তার আর রক্ষে নেই, এইবারে হয়তো ধরল। তাকিয়ে দেখে অন্য তিনটে বউ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছে। সামনের বউটা ঘুরে দাঁড়ায় বিনোদের দিকে। এতক্ষণে মুখের ঘোমটাটা তুলল। তারই তো স্ত্রী চঞ্চলা, রান্না করছিল যে বসে বসে। ডাইনে বায়ে পিছনে মুখ ঘুরিয়ে দেখে তারাও সব ঘুমটা খুলছে। সবাই চঞ্চলা, একটা চঞ্চলা যেন চারজন হয়ে গেছে। পালাবার আর কোনো পথ নেই কোনো দিকে। বিনোদের গায়ে ঘাম দেখা দিয়েছে। চারজনের আটখানা হাত অক্টোপাসের মতো টুটি চেপে ধরে বুঝি এইবার তাকে শেষই করে ফেলবে। হাতগুলো সত্যিই লম্বা হচ্ছে একটু একটু করে, তার দিকেই এগিয়ে আসছে। ফাঁকা জায়গায় এইভাবে বেঘরেই বোধহয় তার প্রাণটা গেল। বিনোদ বলে উঠল, হায় ভগবান, রক্ষা করো আমায়। বিনোদের এমনই অবস্থা হলো যেন চেতনা হারিয়ে এক্ষুনি পথের উপর পড়ে যাবে। কিন্তু না, হাতের মুঠি গলা চেপে ধরে না। হাতের আঙুলের কোমল স্পর্শ তার দেহে, সর্বাঙ্গ জুড়িয়ে গেল তার। চঞ্চলার চোখে জল, চারজনের একসঙ্গেই চোখে জল এসে গেছে। চঞ্চলা বলে, দেখো, আমি চারজন হয়ে চারদিক থেকে ঠেকিয়ে নিয়ে এলাম তোমায়, নয়তো আর রক্ষে ছিল না। প্রাণ নিয়ে ফিরে আসতে দিত না তোমাকে ওরা। বিনোদ তখন বলল, ওরা কারা? চঞ্চলা বললে, আমি মরে গেছি, আমার ভাই বোন বাপ মা সবাই। মহামারীতে এত বড় গায়ের মধ্যে একটি প্রাণীও আর বেঁচে নেই। বেঁচে থাকতে এখানকার মানুষ গায়ের মধ্যে চোর ডাকাত ঢুকতে দিত না, মরার পর তেমনি এখন জ্যান্ত মানুষ ঢুকতে দেয় না। কেউ ঢুকে পড়লে গলা টিপে মেরে দলের মধ্যে নিয়ে নেয়। তোমায় যে পারিনি সে কেবল আমার জন্য। তুমি বেঁচে থাকো, শতেক পরমায়ু হোক তোমার। এই কম বয়সে কেন তুমি মরতে যাবে? ছোটাছুটিতে হাঁপিয়ে গেছিল বিনোদ, ক্লান্ত হয়ে গিয়েছিল। চঞ্চলা খানিক দম নিয়ে বলল, গোড়ায় আমি তোমার পিছু পিছু আসছিলাম, কিন্তু ভরসা হলো না। সামনের দিক দিয়ে কিংবা ডাইনে বায়ে কেউ এসে টপ করে যদি তোমায় ধরে নিত। তাই আমি চারজন হয়ে চতুর্দিক দিয়ে তোমাকে ঘিরে নিয়ে এসেছি। সে যে কি কষ্ট! কিন্তু আর ভয় নেই তোমার। সাদিপুর সীমানা ছেড়ে চলে এসেছি, একটুখানি গেলেই তুমি স্টেশন পেয়ে যাবে। চার বউ পাশ থেকে মাথা ডুইয়ে চারখানা ডান হাত বের করে বিনোদের পায়ে ধুলো নিল। পলকের মধ্যেই ও দেখে ফাঁকা মাঠের মধ্যে সে একলা দাঁড়িয়ে আছে, কোনো দিকে কেউ নেই। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো আমি এইরকমই আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।